বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। আজ আপনারা শুনবেন দ্য স্টোরি হল্টের বিশেষ নিবেদন, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প শার্লক হোমস কাহিনী অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়েলো ফেস। এই গল্পটি প্রকাশিত হয়েছে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1893 খ্রিস্টাব্দে। গল্পের সূত্রধার আমি কৌশিক। অন্যান্য চরিত্রে সায়ন্তন, সায়নদীপ, সৌমেন, হ্যাপি ও পূর্ণিশা, আবহ, সায়ন, পর্ব পরিচালনা শুভদীপ ও অন্তরা। শুরু করছি দ্য স্টোরি হল্টের আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়েলো ফেস। শার্লক হোমস এমন একজন মানুষ যে শুধু শুধু কসরত করে না, তবে ওর মতো গায়ের জোর খুব কম লোকেরই আছে, এবং ও আমার দেখা একজন সেরা বক্সার। অকারণে শরীর চর্চা করা ও সহ্য করতে পারত না। ওর মনে হতো এতে শুধু শক্তির অপচয় হয়। অবশ্য কাজের জন্য ও জান লড়িয়ে দিতে পারে, তখন ওর কোনো কিছুতেই ক্লান্তি আসে না, একঘেয়েমি জন্মায় না। সেই সময় ওর শরীর চর্চা দেখলে তাক লেগে যাবে। শার্লকের খাওয়া দাওয়া একটু বাড়াবাড়ি ধরনের, এবং ওর স্বভাবগুলো বড্ড একগুঁয়ে। মাঝে মাঝে কোকেন ব্যবহার ছাড়া ওর আর বিশেষ কোনো নেশা নেই। হাতে কাজ না থাকলে এবং খবরের কাগজগুলো একঘেয়ে হয়ে উঠলে নিজের ওই সাদামাটা জীবনযাপনের প্রতিবাদ হিসেবেই ও কোকেন ব্যবহার করে। ঘটনাটা বসন্তের শুরুর দিকে। তখন হোমসের হাতে তেমন কাজ টাজ নেই। গাছের ডালে ডালে নতুন কচি পাতা মুখ তুলে চাইতে শুরু করেছে। চতুর্দিকে সবুজের সমারোহ। এরই মধ্যে আমি আর শার্লক হাঁটতে বেরোলাম। ঘন্টা দুয়েক এদিক সেদিক ঘুরে বেড়ালাম। বেশিরভাগ সময় দুজনেই চুপ করেছিলাম। আমরা দুজন দুজনকে এতটাই ঘনিষ্ঠভাবে চিনি যে আর কথা বলার মতো বিশেষ কিছু থাকে না। বিকেল 5টা নাগাদ আমরা আবার বেকার স্ট্রিটে ফিরে এলাম। দরজা খুলেই আমাদের বাড়ির 5 মাস খাটার ছেলেটা বলল, স্যার, আপনারা এসে গেছেন। একজন ভদ্রলোক এসেছিলেন। লোকটি আপনাকেই খুঁজছিলেন। হোমস আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হাঁটতে বেরোতে বলার জন্য ধন্যবাদ ওয়াটসন। তারপর ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তা ভদ্রলোক কি চলে গেছেন নাকি? হ্যাঁ স্যার। ওকে বসতে বলনি? হ্যাঁ স্যার, তিনি ভেতরে এসেছিলেন। কতক্ষণ ছিলেন? স্যার, প্রায় আধ ঘন্টা মতো ছিলেন, কিন্তু ভদ্রলোক ভীষণ অধৈর্য। যতক্ষণ ছিলেন ততক্ষণ হয় পায়চারি করেছেন, আর না হলে অস্থিরভাবে মেঝেতে পা ঠুকেছেন। আমি বাইরেটাতেই ছিলাম। হঠাৎ ভদ্রলোক বারান্দায় বেরিয়ে এসে চিৎকার করে বললেন, উনি কি আর কখনো ফিরবেন না? আর একটু অপেক্ষা করুন, উনি এক্ষুনি এসে পড়বেন। অপেক্ষা করতে হলে খোলা হাওয়ায় দাঁড়িয়ে অপেক্ষা করব। ঘরের ভিতরে আমার দম দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ঠিক আছে, তুমি আর কি করবে? এই বলে ঘরে ঢুকতে ঢুকতে হোমস আবার বলে উঠল, বড্ড বিরক্ত লাগছে ওয়াটসন। কবে থেকে একটা কেসের সন্ধানে রয়েছি, আর লোকটার অস্থিরতা দেখে মনে হচ্ছে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। রে, টেবিলের ওপর এই পাইপটা কার? নির্ঘাত ভদ্রলোক ফেলে গেছেন। একটা সুন্দর ব্রায়ার পাইপ। কি সুন্দর লম্বা ডাঁটিটা দেখো। আর ভেতরে যে তামাকটা আছে সেটা আসল অম্বুরি। এই লন্ডন শহরে এমন উৎকৃষ্ট মানের পাইপ আর কটা আছে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ওয়াটসন। যে ভদ্রলোক পাইপটাকে এত ভালোবাসেন সেটাকে ফেলে গেছেন মানে উনি যথেষ্ট ঘেঁটে আছেন। উনি যে পাইপটাকে ভালোবাসেন সেটা তুমি কি করে বুঝলে? যতদূর মনে হচ্ছে পাইপটার দাম 7 বা 7.5 শিলিংয়ের মতো।
এবার ভালো করে দেখো, এই পাইপটাকে দুবার মেরামত করা হয়েছে, একবার কাঠের স্টেম দিয়ে, একবার অম্বুরি স্টেম দিয়ে। আর আরেকটু খুঁটিয়ে যদি দেখো তাহলেই দেখতে পাবে যে দুবারই রূপোর পট্টি ব্যবহার করা হয়েছে। পাইপের যা দাম তার থেকে সেটা মেরামত করতে বেশি খরচ করা হয়েছে। লোকটার কাছে এই পাইপের যদি বিশেষ গুরুত্ব না থাকতো তাহলে এত খরচ করার থেকে একটা নতুন পাইপ কিনে নিলেই তো চলতো। কথা বলতে বলতেই হোমস সেই পাইপটাকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল। ওর হাবভাব দেখে আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, আর কিছু বুঝলে? প্রফেসররা ক্লাসে হাড়ের গঠন পড়ানোর সময় যেমন করে ঠিক তেমনভাবে সে ওই পাইপটাকে তুলে ধরে এবং তার লম্বা লম্বা আঙুল দিয়ে তাতে টোকা দেয়। তারপর বলল, পাইপ দেখে সবসময় খুব বেশি কিছু বলা যায় না। এখানেও তেমন বিশেষ গুরুত্বপূর্ণ কিছু দেখার মতো নেই। তবে এই পাইপের মালিক একজন বাঁহাতি। ভদ্রলোকের চেহারা বেশ শক্তপোক্ত, দুর্দান্ত দাঁতের পাটি, বেপরোয়া স্বভাবের, আর ভদ্রলোকের পয়সা কড়ির অভাব নেই। বন্ধুবর গা এলিয়ে কথাগুলো বলল বটে, কিন্তু দেখলাম আমি তার বক্তব্য বুঝতে পেরেছি কিনা সেটা বোঝার জন্য সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। আমি বললাম, তুমি বলতে চাইছো একটা লোক এই 7 সিলিংয়ের পাইপ খেলেই সে বড় লোক? হোমস তার হাতের তালুতে সেই পাইপ থেকে খানিকটা তামাক ঢেলে জবাব দিল, এই তামাকটার 1 আউন্সের দাম প্রায় 8 সেন্টস। এর অর্ধেক দামই ভদ্রলোক দারুণ তামাক পেতে পারেন, তবুও উনি এই জিনিস ব্যবহার করছেন। মানে ভদ্রলোকের টাকা পয়সার অভাব নেই ওয়াটসন। আর বাকি বিষয়গুলো? ভদ্রলোক সাধারণত বাতিদান থেকেই পাইপ ধরাতে অভ্যস্ত। ভালো করে দেখো, পাইপের একটা দিক পুরো পুড়ে গিয়েছে। দেশলাই দিয়ে কাজ সারলে এমনটা হতো না। আর একটা লোক দেশলাই জ্বালিয়ে কেনই বা খামোখা পাইপের একটা দিক পুড়িয়ে ফেলবেন? কিন্তু কেউ যদি বাতিদান থেকে পাইপ ধরাতে যায় সেক্ষেত্রে এমনটা না হয়ে উপায় নেই। আর পুরোটাই হয়েছে পাইপের ডান দিকে। এর থেকেই বোঝা যায় যে ভদ্রলোক বাঁ হাতি। তুমি তো ডান হাতি, চেষ্টা করে দেখো, দেখবে অটোমেটিক্যালি বাঁ দিকেই আগুন ধরবে। হয়তো কোনো এক সময়ের অন্যথা হতে পারে, কিন্তু সব সময় তেমনটা হবে না। পাইপটা সবসময় ওইভাবেই আগুনে ধরা হয়েছে। আর উনি যেভাবে পাইপটাকে কামড়েছেন তাতেই ভদ্রলোকের দাঁতের গঠন আর গায়ের জোর নিয়ে আমার সন্দেহ নেই। এবং যদি না ভুল করে থাকি তাহলে ভদ্রলোক এখন সিঁড়ি দিয়ে উঠছেন। কাজেই পাইপের পর্যবেক্ষণের থেকে আরও বেশি কিছু পাবো বলেই মনে হয়। কয়েক মুহূর্তের মধ্যেই দরজা খুলে একজন লম্বা যুবক ঘরে ঢুকলেন। ভদ্রলোকের পরনে একটা ছিমছাম ধূসর স্যুট আর হাতে একটা বাদামি রঙের বড় টুপি। ওর বয়স 30-এর আশেপাশে হবে বলে মনে হয়। একটু বিব্রত হয়ে ভদ্রলোক বললেন, মাফ করবেন, আমার অনুমতি নিয়ে ঘরে ঢোকা উচিত ছিল, বড্ড ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, মেজাজটা না ঠিক নেই, মানে, আর তাই। এই বলে লোকটা তার কপালে হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়লেন। ওর হাবভাব দেখে নেশাগ্রস্ত বলে ভ্রম হয়। হোমস তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল, সে তো বুঝতেই পারছি, গত কয়েক রাত আপনার ঠিকঠাক ঘুম হয়নি। তার কারণ অবশ্য কাজ বা অন্য সাদামাটা কিছু বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে বিষয়টা আরও বড় ধরনের। তা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমি আপনার পরামর্শ চাই। আমার গোটা জীবনটা খান খান হয়ে গেছে। আমি জানি না আমার কি করা উচিত। আপনি আমাকে একজন গোয়েন্দা হিসেবে নিয়োগ করতে চান? শুধু তাই নয়, আইনের লোক হিসেবে আপনি আমায় পরামর্শ দিন। আমি জানতে চাই যে এরপর ঠিক কি করা উচিত। হায় ঈশ্বর, আপনি যেন আমায় সেটা বলে দিতে পারেন। ব্যাপারটা খুবই স্পর্শকাতর। অপরিচিত মানুষের সামনে নিজের ঘরের কথা কেই বা বলতে চায় বলুন? দুজন অপরিচিত যুবকের সামনে নিজের স্ত্রীর বিষয়ে কথা বলা বড়ই বেদনাদায়ক। কথাগুলো বলতে যে কি ভয়ঙ্কর কষ্ট হচ্ছে
মানে কি করে যে বোঝাই, কিন্তু আমাকে বিষয়টার শেষ দেখতেই হবে, আর সেই বিষয়ে আপনার পরামর্শ চাই। দেখুন মিস্টার গ্রান্ট মানরো, কি করে আপনি আমার নাম জানলেন কি করে? আমাদের সেই অতিথি নিজের চেয়ার থেকে চিৎকার করে লাফিয়ে উঠলেন। ইউ সি মিস্টার গ্রান্ট মানরো, আপনি যদি নিজের পরিচয় জানাতে না চান, সেক্ষেত্রে বলবো টুপির ফিতেতে নিজের নাম লেখানোটা বন্ধ করুন, অথবা যখন কারো সাথে কথা বলছেন তখন সেটা আড়াল করে রাখুন। যাকে যেটা বলছিলাম, এই ঘরে বসে আমরা অনেক রকমের গোপন কথা শুনেছি। বিশ্বাস করুন, সেই সব দম্পতির মধ্যে মীমাংসা করার এবং তাদের পারিবারিক শান্তি ফিরিয়ে আনার সৌভাগ্য আমাদের হয়েছে। আমার পক্ষে যতদূর সম্ভব আমি করব। আপনাকে অনুরোধ করছি, যেহেতু এক্ষেত্রে সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে সবটা খুলে বলুন। ভদ্রলোক আবার নিজের কপালে একবার হাত বুলিয়ে নিলেন। ওকে দেখে মনে হচ্ছিল কথাগুলো বলতে উনি ইতস্তত বোধ করছেন। তার আচার আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি একজন অত্যন্ত চুপচাপ ধরনের মানুষ। এই ধরনের মানুষরা নিজের ক্ষত সকলের সামনে জাহির করার থেকে লুকিয়ে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। লোকটা হঠাৎ এমনভাবে শূন্যে ঘুষি চালালেন যেন তিনি নিজের সমস্ত জড়তা হাওয়াতে ছুঁড়ে মারলেন। ভদ্রলোক এবার বলতে শুরু করলেন। মিস্টার হোমস, আমি গত 3 বছর ধরে বিবাহিত। এই 3 বছরে আমরা একে অপরকে এত ভালোবেসেছি, এত সুখে রেখেছি, যেমনটা এর আগে কেউ কখনো করেনি। আমাদের কাজে কর্মে চিন্তা ভাবনায় কোথাও এতটুকু ফারাক ছিল না। কিন্তু গত সোমবার থেকে আমাদের দুজনের মধ্যে যেন একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। তার মনে এমন কিছু একটা চলছে যে আমি বিন্দুমাত্র বুঝতে পারছি না। আমার তাকে সম্পূর্ণ অপরিচিতা বলে মনে হচ্ছে। আমরা একে অপরের থেকে যেন দূরে সরে গেছি। আমি না জানতে চাই যে এমনটা কেন হলো। আরও বিশদে বলার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই মিস্টার হোমস। এফি আমাকে ভালোবাসে, এই বিষয়ে না কোনো সন্দেহ নেই। সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আমি সে ব্যাপারে নিশ্চিত। সে ভালোবাসে না আমি অনুভব করতে পারি। এ নিয়ে আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। একজন পুরুষ সহজেই বুঝতে পারে যে একজন নারী তাকে কতটা ভালোবাসে, কিন্তু বর্তমানে আমাদের দুজনের মধ্যে একটা গোপনীয়তার জন্ম হয়েছে। যতক্ষণ না সেটা পরিষ্কার হচ্ছে, ততক্ষণ আমরা আর আগের মতো হতে পারছি না। আমাকে গোটা ঘটনাটা বিশদে বলুন মিস্টার মানরো। এফির অতীত সম্পর্কে আমি যা জানি সবটাই বলছি। ওর সাথে যখন আমার প্রথম আলাপ হয় তখন তার বয়স মাত্র 25 বছর। ওই বয়সেই সে বিধবা হয়েছিল। তখন তার নাম ছিল মিসেস হেব্রেন। খুব অল্প বয়সেই সে আমেরিকা চলে গেছিল। সেখানে আটলান্টা শহরে বাস করত এফি। ওই শহরেই এক নামজাদা উকিল মিস্টার হেব্রেনের সাথে তার বিয়ে হয়। তাদের একটি সন্তানও ছিল, কিন্তু হঠাৎ ইয়েলো ফিভারে তার স্বামী ও সন্তান একই সাথে মারা যায়। আমি তাদের ডেথ সার্টিফিকেটও দেখেছি। এই ঘটনায় এফি আর আমেরিকা থাকতে পারেনি। সেখান থেকে চলে এসে সে এক অবিবাহিত মাসির সাথে মিডলসেক্সের পিনারে থাকতে শুরু করে। এখানে বলে রাখা ভালো যে তার স্বামী তার জন্য প্রায় 4,500 পাউন্ড অর্থ রেখে গিয়েছিলেন, আর সেই টাকা এমনভাবেই সঞ্চিত ছিল যে তার থেকে প্রায় 7.5% সুদ সে প্রতি মাসে পেত। পিনারে আসার 6 মাসের মধ্যেই আমার সাথে এফির পরিচয় হয়। আমরা একে অপরকে ভালোবেসে ফেলি এবং কয়েক সপ্তাহের মধ্যেই বিয়ে করি। আমি নিজে একজন ব্যবসায়ী। আমার ব্যবসা মোটামুটি ভালোই চলে। মাসে প্রায় 700-800 পাউন্ড রোজগার হয়। কাজেই আমাদের পয়সা কড়ির অভাব হলো না। নরবুরিতে বার্ষিক 80 পাউন্ডের বিনিময়ে একটা সুদৃশ্য ভিলা ভাড়া করলাম আমরা। জায়গাটা শহরের থেকে এত কাছে হলেও বেশ গ্রাম্য পরিবেশ। আমাদের বাড়ি থেকে স্টেশন অবধি বাড়িঘর বলতে কেবল একটা পান্থশালা আর 2টো বাড়ি ছাড়া আর তেমন। ও হ্যাঁ, আমাদের বাড়ির সামনে একটা জমি আছে, আর সেই জমির উল্টো দিকে একটা একচালা কুঁড়ে ঘর আছে। কাজের জন্য মাঝে মাঝেই শহরে যেতে হতো আমায়, তবে গরমকালে হাতে তেমন কাজ থাকতো না। ফলে সেই সময়টা আমি আর আমার স্ত্রী নিজেদের ওই ভিলায় বেশ আনন্দে একসাথে সময় কাটাতাম। এই অভিশপ্ত ঘটনাটা ঘটার আগে পর্যন্ত আমাদের মধ্যে কোনো সমস্যাই ছিল না মশাই। আমার এই কাহিনী আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগে আরেকটা কথা আপনাকে বলে রাখি। বিয়ের পর আমার স্ত্রী
তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেয়। সে আমার দলিলের কোনো তোয়াক্কাই করে না। ব্যাপারটা ভেবে দেখুন, হঠাৎ যদি আমার ব্যবসায় মন্দা দেখা দেয় তখন বিষয়টা কেমন বিব্রত করবে আমায়। যাই হোক, সে কোনো কথাই শুনল না। তার নিজের যেটা মনে হলো সেটাই করল। প্রায় 6 সপ্তাহ আগে সে আমার কাছে এসে বলল, জ্যাক, তুমি যখন আমার সম্পত্তি নিয়েছিলে তখন আমায় একটা কথা বলেছিলে, মনে আছে? আমার যদি কখনো টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আমি যেন তোমার কাছ থেকে সেটা চেয়ে নিই। হ্যাঁ, খুব মনে আছে। আর নেবে নাই বা কেন? এগুলো তো সব তোমারই। বেশ, তবে এখন আমায় 100 পাউন্ড মতো দাও। আমি ভেবেছিলাম বোধহয় কোনো নতুন পোশাক বা ওই জাতীয় কিছু কেনার জন্য সে টাকা চাইছে, কিন্তু তার চাওয়া টাকার পরিমাণ শুনে আমি চমকে গেলাম। তাকে জিজ্ঞাসা করলাম, এত টাকা কি হবে? তো তুমি বলেছিলে যে আমার টাকাগুলো তুমি একজন ব্যাংকারের মতো নিজের কাছে গচ্ছিত রাখবে, আর এখন প্রশ্ন করছো? ব্যাংকাররা বুঝে জিজ্ঞেস করে যে টাকা কোন খাতে খরচ হবে? তোমার যদি সত্যিই টাকাটা প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই নেবে। হ্যাঁ গো, আমার সত্যিই টাকাটা প্রয়োজন। কিন্তু কেন প্রয়োজন সেটা তুমি আমাকে বলতে চাও না, তাই তো? হয়তো কোনো একদিন বলবো, কিন্তু আজ আমায় মাফ করো। এটা অস্বীকার করার উপায় নেই যে ওই প্রথমবার আমাদের মধ্যে কোনো লুকোচুরির জন্ম হলো। আমি তৎক্ষণাৎ তাকে একটা চেক লিখে দিই এবং ব্যাপারটা মন থেকে মুছে ফেলি। কিন্তু এরপর যেটা হলো সেটা আমার মনে হয় আপনাকে বলে রাখা দরকার। হয়তো এই টাকা চাওয়ার ঘটনার সাথে তার কোনো যোগাযোগ নেই, তবুও আমি একটু আগেই আপনাদের বলেছি যে আমার বাড়ির কাছেই একটি একচালা কুঁড়ে ঘর আছে। আমাদের ভিলা আর সেই কুঁড়ে ঘরের মধ্যে একটা লম্বা জমি আছে মাত্র। সেখানে পৌঁছাতে হলে রাস্তায় বেরিয়ে সোজা বেশ খানিকটা গিয়ে একটা গলিতে ঢুকতে হয়। কুঁড়ে ঘরের পেছনে বেশ সুন্দর স্বচ্ছ ফাড়ের বাগান আছে। ওই বাগানে পায়চারি করতে আমার খুব ভালো লাগতো। আসলে গাছগাছালি আমার বড্ড প্রিয়। কুঁড়ে ঘরটা আজ প্রায় 8 মাস ধরে ফাঁকা পড়ে আছে। ওখানে 2খানা ঘর আছে, এছাড়া একটা সুন্দর বারান্দা, উঠোন সবই আছে। এমন সুন্দর একটা বাড়ি ফাঁকা পড়ে থাকা সত্যিই দুর্ভাগ্যজনক। আমি মাঝে মাঝে সেই কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে ভাবতাম যে এই বাড়িটা কি সুন্দর একটা থাকার জায়গা হতে পারে। গত সোমবার আমি ওই পথেই পায়চারি করছিলাম, এমন সময় লক্ষ্য করলাম যে ওই গলি থেকে একটা ফাঁকা ভ্যান বেরিয়ে আসছে। সেই কুঁড়ে ঘরের সামনে বেশ কিছুটা কার্পেট এবং এটা সেটা পড়ে আছে। স্পষ্টতই বুঝতে পারলাম যে অবশেষে জায়গাটা ভাড়া দেওয়া হয়েছে। বেশ কৌতূহল হলো জানেন। অবশেষে কারা যে আমার প্রতিবেশী হয়ে এ পাড়ায় এলো সেটা জানার জন্য ওদিকে একটু এগিয়ে গেলাম। আর ঠিক তখনই বুঝতে পারলাম যে ওই বাড়ির ভিতর থেকে কেউ যেন আমায় দেখছে। সেই ব্যক্তির মুখে কি ছিল আমি জানি না মিস্টার হোমস, কিন্তু তাকে দেখা মাত্রই না আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে গিয়েছিল। আমি তখনও বেশ খানিকটা দূরেই ছিলাম, কাজেই স্পষ্ট বুঝতে পারিনি, কিন্তু ওই ব্যক্তির মুখের মধ্যে যে কোনো একটা অলৌকিক অস্বাভাবিক ব্যাপার ছিল সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। ফলে আমার কৌতূহল আরও বেড়ে যায়। ওই ব্যক্তিকে আরও ভালো করে দেখার জন্য আমি কুঁড়ে ঘরটার দিকে আরও 2 কদম এগিয়ে যাই, কিন্তু আমাকে এগোতে দেখেই সম্ভবত সেই মুখটা বাড়ির ভিতরে অন্ধকারে মিলিয়ে যায়। আমি মিনিট 5 সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি। ঠিক কী দেখলাম এবং ব্যাপারটা কি হলো এইসবই মাথার মধ্যে ঘুরছিল তখন। আমি জানি না যে সেই মুখাবয়ব কোনো পুরুষের নাকি নারীর, সেটা স্পষ্ট করে বোঝার মতো কাছে যাওয়ার সুযোগই পাইনি আমি। কিন্তু সেই মুখাবয়বের রং আমায় ভীষণভাবে চমকে দিয়েছিল। সেই মুখ যেন খড়িমাটির মতো সাদা, আর সেই মুখে এমন আড়ষ্ট একটা ভাব ছিল যা আমাকে অলৌকিক এবং অশুভ ইঙ্গিত দিচ্ছিল। ব্যাপারটা এত বিরক্ত লাগছিল যে ঠিক করি ওই কুঁড়ে ঘরের নতুন বাসিন্দাদের একবারটি চোখের দেখা দেখতেই হবে। এগিয়ে গিয়ে সেই বাড়ির দরজায় কড়া নাড়ি। একজন লম্বা মহিলা দরজা খুলে দেন। রোগা প্যাঁকাটির মতো সেই মহিলার মুখটা বিরক্তিতে ভরা। তার চেহারা দেখলেই বোঝা যায় যে ওর স্বভাবটাও চেহারার মতোই কর্কশ। মহিলার কথায় উত্তরে টান আছে। কি চাই?
আমি নিজেদের বাড়ির দিকে দেখিয়ে বললাম, আমি আপনার প্রতিবেশী, ওই বাড়িতে থাকি। দেখলাম যে আপনারা এখানে এসে উঠেছেন, তাই যদি কোনো সাহায্য লাগে। সাহায্য লাগলে বলবো। বলেই সেই মহিলা আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিলেন। তার এই অভব্য ব্যবহারে আমি বিরক্ত হয়ে বাড়ি ফিরে এলাম। সারা সন্ধে অন্য কিছু ভাবতে পারলাম না। আমি যতই অন্য কথা ভাবতে যাই, ততই যেন সেই অদ্ভুত চেহারার মুখটা এবং ওই মহিলার অসভ্য ব্যবহারের কথা মনে পড়ে যাচ্ছিল। এই ঘটনার কথা আমি আমার স্ত্রীকে বললাম না। সে এমনিতেই একটু দুর্বল চরিত্রের মহিলা, সহজেই ভয় পেয়ে যায়। কাজেই আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটা তাকে বলে আর তার দুশ্চিন্তা বাড়ালাম না। তবে শোয়ার আগে তাকে একটা কথা জানাতে ভুলিনি যে ওই কুঁড়ে ঘরে লোক এসেছে, সেটা আর ফাঁকা নেই। তবে আমার কথা শুনে এফি কোনো জবাব দেয় না। আমার ঘুম একেবারেই পাতলা নয়। পরিবারের সকলে বলে আগুন লেগে গেলেও নাকি রাতে আমার ঘুম ভাঙবে না, কিন্তু সে রাতে কি হয়েছিল আমি জানি না। অন্যান্য দিনের থেকে ঘুমটা বেশ পাতলাই হলো। হয়তো সেই ছোট্ট ঘটনাটা আমার উপর দারুণ প্রভাব ফেলেছিল, কিংবা অন্য কোনো কারণও হতে পারে। ঘুমের মধ্যেই কেমন যেন মনে হচ্ছিল যে ঘরের মধ্যে কিছু একটা ঘটছে। ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার স্ত্রী সাজগোজ করছে, আধো ঘুমে। ওকে কিছু একটা বলার জন্য উদ্যত হয়েছি, এমন সময় ওর মুখের দিকে চোখ গেল। দেখলাম সে যেন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে আর বিছানার দিকে দেখছে, পাছে আমি জেগে উঠি। তার ওই ভয়ার্ত রূপ আমি কোনো দিন দেখিনি। সে ভেবেছিল আমি বোধহয় ঘুমোচ্ছি, তাই চটি জোড়ায় পা গলিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল এফি। একটা শব্দ শুনে বুঝলাম সে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। প্রায় সাথে সাথে বিছানায় উঠে বসলাম আমি। নিজের গায়ে চিমটি কেটে দেখলাম যে জেগে আছি না স্বপ্ন দেখছি। বালিশের তলা থেকে আমার ঘড়িটা বের করে দেখলাম রাত 3টে বাজে। এই সময় আমার স্ত্রী গ্রামের রাস্তায় কি করতে বেরিয়েছে। প্রায় 20 মিনিট আমি হতভম্বের মতো বিছানায় বসে রইলাম। বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম মনে মনে। তবে যতই ভাবছিলাম ততই যেন বিষয়টা আমার কাছে জটিল এবং রহস্যময় মনে হচ্ছিল। কিছুতেই ব্যাপারটার কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় হঠাৎ আবার দরজা খোলার শব্দ পেলাম। শুনতে পেলাম এফি শব্দ করতে করতে সিঁড়ি দিয়ে উঠে আসছে। সে ঘরে ঢুকতেই আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই অসময়ে কোথায় গিয়েছিলে? প্রশ্নটা করতেই সে প্রথমে তেড়ে উঠল এবং তারপর হঠাৎই কান্নায় ভেঙে পড়ল। তার সেই বিচিত্র ব্যবহার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে পুরো বিষয়টায় মনে মনে আমি নিজেকে দোষারোপ করতে লাগলাম। আমার স্ত্রী চিরকালই খুব দরাজ মনের মানুষ। সে আমার সাথে সমস্ত কথা অকপটে বলে। এমন একটা মানুষ যখন তার স্বামীর কথায় আহত হয়ে নিজের ঘরে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে, তখন তার সত্যি কষ্টকর একটা দৃশ্য হয়ে ওঠে। এফি একটু হেসে বিচলিত হয়ে বলল, জ্যাক, তুমি উঠে গেছো? কি করে? আমি তো জানতাম কোনো কিছুতেই তোমার ঘুম ভাঙে না। তুমি কোথায় গিয়েছিলে? তুমি যে অবাক হয়েছো তা দেখে আশ্চর্য হচ্ছি না। কথাগুলো বলতে বলতে সে নিজের পোশাক পাল্টাচ্ছিল। লক্ষ্য করলাম জবাব দিতে গিয়ে তার হাতের আঙুল কাঁপছে। এফি বলে চলল, এর আগে কখনো আমি এমন কাজ করিনি। সত্যি কথা বলতে কি, ঘরের ভিতর আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু খোলা বাতাস নিতে বেরিয়েছিলাম। বাইরে না বেরোলে হয়তো জ্ঞান হারিয়ে ফেলতাম। সদর দরজার বাইরেটা গিয়ে মিনিটখানেক দাঁড়িয়েছিলাম, এখন একটু ঠিক লাগছে। এই জবাবদিহি করার সময় একবারের জন্যেও সে আমার দিকে মুখ তুলে তাকায়নি। তার কণ্ঠস্বর অস্বাভাবিক লাগছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে মিথ্যে কথা বলছে। আমি কোনো জবাব দিলাম না, কিন্তু বিরক্তিতে মুখটা ফিরিয়ে নিয়েছিলাম। ওর এই মিথ্যাচারে যথেষ্ট আহত হয়েছিলাম আমি। মনের মধ্যে অজস্র সন্দেহের কাঁটা খচখচ করছিল। আমার স্ত্রী আমার থেকে কি লুকোচ্ছিল? ওই অত রাতে বাড়ি থেকে বেরিয়ে সে কোথায় গিয়েছিল? সত্যিটা না জানা অবধি আমার শান্তি হচ্ছিল না। ভাবলাম আরেকবার জিজ্ঞাসা করি তাকে, কিন্তু তার সেই মিথ্যে কথা
আমার মন বিষিয়ে তুলেছিল, তাই সে কাজে বিরত রইলাম। বাকি রাতটুকু বিছানায় এপাশ ওপাশ করতে করতে কাটল। প্রতি মুহূর্তে মনের মধ্যে একটা নতুন চিন্তা, একটা করে নতুন সূত্র বানিয়ে আবার পরক্ষণেই সেটা নাকচ করে দিচ্ছিলাম। সেদিন আমার শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু মনটা এত ঘেঁটেছিল যে শহরে যাওয়া ক্যান্সেল করলাম। কাজে লেগে বিশেষ মন দিয়ে কাজ করতে পারলাম না। আমার স্ত্রীও আমার মতোই অস্থির হয়েছিল। তার সেই চোরা চাহনি দেখে বুঝতে পারছিলাম যে সে আন্দাজ করেছে। আমি তার কথা বিশ্বাস করিনি। আমি বুঝতে পারছিলাম যে সে মনে মনে কি করণীয় তা ভাবছে। প্রাতরাশ সারবার সময় আমরা দুজন কেউ কারো সাথে কোনো কথা বললাম না। তারপর খোলা হাওয়ায় পুরো বিষয়টা নিয়ে বিশদে ভাবার জন্য আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। আমি ক্রিস্টাল প্যালেস অবধি গেছিলাম। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যখন নরবুড়ি ফিরে এলাম তখন প্রায় 1টা বাজে। বাড়ি ফেরার পথে সেই কুঁড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। কি মনে হতে এক মুহূর্ত দাঁড়ালাম সেখানে। যদি সেদিনের দেখা সেই বিচিত্র মুখটা আবার দেখতে পাই। হঠাৎ সেই কুঁড়ে ঘরের দরজা উন্মুক্ত হলো। ভেবে দেখুন মিস্টার হোমস, সেই বাড়ির ভিতর থেকে নিজের স্ত্রীকে বেরিয়ে আসতে দেখে আমি কতটা চমকে গেছিলাম। তাকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। কিন্তু আমার চোখে চোখ পড়তেই এফের মুখে যে অভিব্যক্তি ধরা পড়ল তা আমি কোনো দিন ভুলব না। এক মুহূর্তের জন্য মনে হলো সে যেন আবার সেই বাড়ির ভিতরে সেঁধিয়ে যেতে চাইছে, কিন্তু সেটা যে মূর্খামি হবে তা ভেবে সে আমার দিকে এগিয়ে এলো। তার মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছিল। ঠোঁটের গোড়ায় জোর করে একটা হাসি এনে সে বলল, আরে জ্যাক, তুমি কখন এলে? আমি এই নতুন প্রতিবেশীদের জিজ্ঞেস করতে এসেছিলাম যদি কোনো সাহায্য করতে পারি। জ্যাক, তুমি আমার দিকে অমনভাবে দেখছো কেন? তুমি কি আমার উপর রেগে আছো? ও, তার মানে গত রাতে তুমি এই বাড়িতেই এসেছিলে? তুমি এই বাড়িতেই এসেছিলে? আমি এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। এরা কারা যাদের সাথে এত রাতে দেখা করতে হয়? আমি আমি এই বাড়িতে এর আগে কখনো আসিনি। তুমি যে মিথ্যে কথা বলছো তা তোমার কথা বলার ঢঙেই ধরা পড়ে যাচ্ছে। কথা বলার সময় তুমি রীতিমতো তোতলাচ্ছ। এর আগে তো কোনো দিন আমাদের মধ্যে কোনো গোপনীয়তার সৃষ্টি হয়নি। এসবের মানে কি? আমি এক্ষুনি এই বাড়িতে ঢুকে দেখব, এই বিষয়টার শেষ দেখে আমি ছাড়ব। না না জ্যাক, না, ঈশ্বরের দোহাই, এমন করো না। আমি সেই বাড়ির দিকে এগোতেই সে আমার জামার হাতা টেনে ধরল। গায়ের জোরে আমাকে পিছনের দিকে টানতে আরম্ভ করলো এফি। সে প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, আমি তোমায় অনুরোধ করছি জ্যাক, তুমি এরকম করো না। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি যে একদিন তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু ওই ঘরে ঢুকলে তোমার জীবনে অন্ধকার নেমে আসবে। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এবার সে যেন আমার হাত ধরে ঝুলে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমার কথা বিশ্বাস করো জ্যাক, একবার আমার কথা বিশ্বাস করো দয়া করে। আমি কথা দিচ্ছি, আমি বিশ্বাস করে তুমি ঠকবে না। তুমি তো জানো, বলো যে আমি তোমার কাছে কিচ্ছু লুকাই না, আর তোমার অমঙ্গল হবে এমন কোনো কাজ আমি করি না। আমাদের দুজনের জীবন বাজি ধরো না জ্যাক। আমার সাথে বাড়ি ফিরে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যদি এখন জোর করে ওই কুঁড়ে ঘরে ঢোকো তাহলে আজই তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। তার কথার মধ্যে এমন আরতি ছিল, এমন অব্যক্ত হতাশা ছিল যে আমি সেই দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। একটু ভেবে নিয়ে অবশেষে বললাম, আমি তোমার কথায় বিশ্বাস করতে পারি, তবে একটাই শর্তে। হ্যাঁ, একটাই শর্তে আমি তোমার কথা শুনতে পারি, আর সেটা হলো তুমি এই সমস্ত রহস্যজনক কর্মকাণ্ড এক্ষুনি বন্ধ করবে। যা তুমি আমায় বলতে চাইছো না তা বলার প্রয়োজন নেই, কিন্তু আর কোনো দিন রাতে বেরোনো যাবে না, কিংবা এমন কোনো কাজ করা যাবে না যা আমাকে লুকিয়ে করতে হয়। যদি ভবিষ্যতে এমন কোনো কাজ আর দ্বিতীয়বার না করার প্রতিশ্রুতি দিতে পারো, তবে আমি কথা দিচ্ছি যে যা হয়ে গেছে সব ভুলে যাব। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এফি বলল, আমি জানতাম তুমি আমার কথা রাখবে।
আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু এখন দয়া করে আমার সাথে বাড়ি ফিরে চলো। এই বলে সে আমার জামার হাতা ধরে টানতে টানতে সেই কুঁড়ে ঘর থেকে দূরে নিয়ে চলল। যাওয়ার সময় আমি সেই বাড়িটার দিকে একবার ফিরে তাকালাম। দেখলাম বাড়ির জানালায় সেই হলদে মুখটা আবার দেখা দিয়েছে। সেই অদ্ভুত মুখটা আমায় দেখছে। সেই বিচিত্র জীব আর আমার স্ত্রীর মধ্যে কি সম্পর্ক হতে পারে? আর গতকাল দেখা সেই খয়াটে চেহারার অসভ্য মহিলাই বা এফিকে কিভাবে চেনে? মাথার মধ্যে যেন সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম যে আসল সত্যিটা না জানা অবধি আমি শান্তি পাবো না। এই ঘটনার পর প্রায় 2 দিন আমি বাড়িতেই রইলাম। এই 2 দিন আমার স্ত্রী আমার সমস্ত কথা মেনে চলল। যতদূর জানি সে একটি বারের জন্যেও জানালা দিয়ে উঁকি পর্যন্ত মারেনি। কিন্তু 3য় দিন আমি এমন প্রমাণ পেলাম যাতে স্পষ্ট হয়ে যায় যে এফির সেই প্রতিজ্ঞা তাকে তার স্বামী এবং দায় দায়িত্বের কাছে বিশ্বস্ত করে রাখার জন্য যথেষ্ট ছিল না। সেই গোপন রহস্য তাকে এসবের থেকে সহজেই দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। সেদিন আমি শহরে গেছিলাম। সাধারণত গেলে 3:36 ট্রেনে বাড়ি ফিরি, কিন্তু সেদিন ইচ্ছা করেই 2:40 ট্রেন ধরলাম। বাড়িতে ঢোকা মাত্র আমাদের বাড়ির পরিচারিকা হন্তদন্ত হয়ে ছুটে এলো। আমি জিজ্ঞাসা করলাম, তোমার মালকিন কোথায়? সে কোনো মতে জবাব দিল, উনি মনে হয় আটতে বেরিয়েছেন। তার কথা শুনে আমার মনের মধ্যে অসংখ্য সন্দেহ দানা বেঁধে উঠল। সে বাড়িতেই আছে কিনা দেখার জন্য আমি দৌড়ে দোতলায় উঠে গেলাম। উপরে ওঠার সময় জানালা দিয়ে দেখলাম যে সেই চাকরানিটা সামনের জমি পার হয়ে রুদ্ধশ্বাসে ওই কুঁড়ে ঘরের দিকে ছুটছে। তারপরে যা দেখলাম তাতে সব কিছু স্পষ্ট হয়ে গেল। আমার স্ত্রী সেই বাড়িতে গিয়েছিল এবং ওই পরিচারিকাকে বলে গিয়েছিল যে আমি ফিরলেই সে যেন তাকে ডাক দেয়। রাগে অন্ধ হয়ে আমি ধূপধাপ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে এলাম। জমি পার হয়ে সেই বাড়ির দিকে ছুটে চললাম। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এই ঘটনার আজ শেষ দেখে ছাড়ব। দেখলাম আমার স্ত্রী এবং সেই পরিচারিকা ওই গলি দিয়ে ছুটে বেরিয়ে আসছে, কিন্তু তাদের সাথে কথা বলার জন্য আমি দাঁড়ালাম না। ওই কুঁড়ে ঘরে এমন কোনো রহস্য আছে যা আমার গোটা জীবনের উপর একটা কালো ছায়া নামিয়ে এনেছে। মনে মনে ঠিক করে নিয়েছিলাম যা হবে হোক, আজ এই রহস্যের জবনিকা পতন করতেই হবে। সেই বাড়িতে পৌঁছে আমি দরজায় কড়া নাড়ার প্রয়োজন বোধ করলাম না। দরজা ঠেলে সোজা উঠোনে গিয়ে ঢুকলাম। বাড়ির ভিতরটা শান্ত এবং নিস্তব্ধ। রান্নাঘরে উনুনের উপর একটা কেটলি বসানো ছিল, সেটা আপন মনে সিটি বাজিয়ে চলেছে। একটা বাক্সের মধ্যে একটা কালো বিড়াল কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল এবং সেই খয়াটে চেহারার মহিলার কোনো দেখা নেই। আমি দৌড়ে পাশের ঘরে গিয়ে ঢুকলাম। সেই ঘরটাও জনহীন। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখলাম দোতলার ঘর দুটো নির্জন, বেবাক ফাঁকা। সারা বাড়িতে কেউ কোথাও নেই। যে ঘরের জানালায় সেই বিচিত্র মুখটা দেখেছিলাম সেই ঘরটা বাদ দিয়ে বাকি ঘরগুলোর আসবাবপত্র অত্যন্ত নিম্নমানের। একমাত্র ওই ঘরটাই বেশ সুন্দর করে গোছানো এবং আরামদায়ক বলে মনে হল। কিন্তু একটা জিনিস দেখে আমার সমস্ত সন্দেহ একটা তিক্ত রাগে পরিণত হলো। দেখলাম দেওয়ালের একপাশে আমার স্ত্রীর একটা পূর্ণাবয়ব ছবি টাঙানো রয়েছে। মাস 3 আগে আমি অনেক অনুরোধ করে তাকে এই ছবিটা তুলিয়েছিলাম। বাড়িতে সত্যি কেউ আছে কিনা বুঝে নেওয়ার জন্য দীর্ঘক্ষণ সেখানেই বসে রইলাম। তারপর এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। এমন কষ্ট এর আগে কখনো অনুভব করিনি আমি। নিজের বাড়িতে ফিরে আসতেই আমার স্ত্রী ছুটে এলো। তখন আমার মাথা ও মন জুড়ে কেবলই কষ্ট আর রাগের হাহাকার চলছে, তাই কোনো কথা বলতে ইচ্ছা করছিল না সে সময়। তাকে পাশ কাটিয়ে আমার কাজের ঘরে গিয়ে ঢুকলাম। দরজাটা বন্ধ করে দেওয়ার আগে সেও গিয়ে ঢুকলো সেই ঘরে। এফি বলল, আমি আমার কথা রাখতে পারিনি জ্যাক, তার জন্য আমি সত্যিই দুঃখিত। কিন্তু তুমি যদি সবটা জানতে তাহলে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিতে। তাহলে সবটা খুলে বলো। সেটা আমি পারবো না জ্যাক, আমি সত্যিই তোমাকে বলতে পারবো না সব কথা। যতদিন না তুমি আমাকে বলছো যে ওই বাড়িতে কে থাকতো, যতদিন না তুমি আমায় জানাচ্ছ যে কাকে তুমি নিজের ছবি দিয়েছিলে, ততদিন আমাদের মধ্যে আর কোনো বিশ্বাসের জায়গা অবশিষ্ট নেই।
এই বলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। মিস্টার হোমস, এটা গতকালের ঘটনা। তারপর থেকে আমি তাকেও আর দেখিনি, আর সেই অদ্ভুত বিচিত্র ঘটনার কথাও আর কিছু শুনিনি। আমাদের দুজনের মধ্যেই প্রথম কোনো সংশয় এসে দাঁড়িয়েছে, আর সেটাই আমাকে এত ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে যে আমি বুঝতে পারছি না আমার ঠিক কী করা উচিত। হঠাৎ আজ সকালে আমার আপনার কথা মনে পড়ল। মনে হলো আপনি আমাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। তাই আমি আর কাল বিলম্ব না করে আপনার কাছে ছুটে এসেছি। নিজেকে আপনার হাতে সম্পূর্ণ সঁপে দিচ্ছি। যদি এমন কোনো বিষয় থাকে যা আমি স্পষ্ট করে বলিনি, সে বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু সবশেষে দয়া করে আমাকে বলে দিন যে আমার কি করা উচিত। এই মানসিক চাপ আমি আর সহ্য করতে পারছি না। হোমস এবং আমি অত্যন্ত মনোযোগ সহকারে ভদ্রলোকের সেই বিচিত্র বর্ণনা শুনলাম। লোকটা যে মারাত্মকভাবে ভেঙে পড়েছে তা তার কথা বলার ধরন থেকে স্পষ্ট হয়ে যাচ্ছিল। তিনি ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। আমার বন্ধুটি দুহাতের ফাঁকে থুতনি রেখে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বেশ বুঝতে পারছিলাম যে সে কিছু একটা ভাবছে। অবশেষে শার্লক মুখ খুলল। আচ্ছা, আপনি নিশ্চিত যে জানালায় যে মুখটা দেখেছিলেন সেটা একটা পুরুষ মানুষের মুখ? আমি যখনই সে মুখ দেখেছি তখন বেশ খানিকটা দূর থেকেই দেখেছি, কাজেই নিশ্চিত হয়ে কথা বলা আমার পক্ষে অসম্ভব। আপনার কথা শুনে বুঝতে পারছি ওই মুখটা দেখে আপনি ভীষণই বিচলিত হয়ে পড়েছেন। সে মুখ অস্বাভাবিক রকমের হলদেটে। সে মুখে সম্ভবত ঋজুতা লক্ষ্য করেছিলাম, আর যখনই সেটাকে ভালো করে দেখার জন্য কাছে গিয়েছি তখনই সেই মুখ হঠাৎ করে অন্ধকারে মিলিয়ে গেছে। আপনার স্ত্রী ঠিক কতদিন আগে আপনার কাছে ওই 100 পাউন্ড চেয়েছিলেন? প্রায় 2 মাস আগে। আচ্ছা, আপনি আপনার স্ত্রীর প্রাক্তন স্বামীর ছবি দেখেছেন কখনো? না, ওর মৃত্যুর পরই আটলান্টার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, আর তাতেই সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হ্যাঁ, তা না হয় গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও মিসেস মানরো আপনাকে ওই ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট দেখিয়েছিলেন? হ্যাঁ, ওই অগ্নিকাণ্ডের পরে আমার স্ত্রী নিজের প্রাক্তন স্বামীর ডেথ সার্টিফিকেটের একটা প্রতিলিপি বানিয়েছিলেন। আপনি এমন কাউকে চেনেন যিনি আপনার স্ত্রীকে আমেরিকা থেকেই চিনত? না। আপনার স্ত্রী কখনো আমেরিকায়, মানে আগে যেখানে থাকতেন সেখানে বেড়াতে যাওয়ার কথা বলেন? বেড়াতে যাও? না। সেখান থেকে আপনার স্ত্রীর নামে কোনো চিঠিপত্র আসে? না। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার আমি একটু বিষয়টা নিয়ে ভাবতে চাই। সেই কুঁড়ে ঘরের বাসিন্দারা যদি পাকাপাকিভাবে জায়গাটা ছেড়ে চলে গিয়ে থাকেন তবে আমাদের একটু অসুবিধে হবে, কিন্তু যদি তা না হয়, মানে আমার যা মনে হচ্ছে আপনি আসার আগেই তাদের সাবধান করে দেওয়া হয়েছিল, তাই সেই বাসিন্দারা তৎক্ষণাৎ জায়গাটা ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু এখন হয়তো তারা আবার ফিরে এসেছেন। আর তেমনটা যদি হয়েই থাকে তবে ঘটনাটা খুব সহজেই বুঝতে পারা যাবে। এবার আমার পরামর্শ ভালো করে শুনুন। আপনি নরবুরি ফিরে যান। সেখানে ফিরে ওই কুঁড়ে ঘরের জানালার দিকে ভালো করে দেখবেন। যদি আপনার মনে হয় যে সে বাড়ির বাসিন্দারা আবার ফিরে এসেছে, তাহলে জোর করে সেখানে ঢোকার চেষ্টা করবেন না, বরঞ্চ আমাকে বা আমার এই বন্ধুকে একটি টেলিগ্রাম পাঠিয়ে দেবেন। আপনার টেলিগ্রাম পেলেই আমরা সেখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আর অচিরেই আপনার জীবনে ঘটে চলা এই রহস্যজনক ঘটনার জবনিকা পতন ঘটবে। আর যদি দেখি বাড়িটা এখনো ফাঁকা পড়ে আছে? সেক্ষেত্রে কাল সকালে আমি আপনার ওখানে গিয়ে এ বিষয়ে কথা বলবো। আপাতত আপনি আসতে পারেন। আর সবশেষে বলবো, নিতান্ত প্রয়োজন না থাকলে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মিস্টার মানরোকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে শার্লক বলল, খুবই খারাপ বিষয় বন্ধু, খুবই খারাপ বিষয়। আচ্ছা ওয়াটসন, এই গোটা ঘটনা থেকে তুমি কিছু বুঝলে? বিষয়টার মধ্যে একটা কুৎসিত কোনো রহস্য আছে। আমি যদি খুব ভুল না ভেবে থাকি তবে এই গোটা ঘটনার মধ্যে একটা ব্ল্যাকমেলিংয়ের বিষয় আছে।
কে সেই ব্ল্যাকমেলার? আমার ধারণা ওই কুঁড়ে ঘরের সবচেয়ে আরামদায়ক ঘরটিতে যে প্রাণীটি বাস করে সেই আসল মাথা। ওয়াটসন, পুরো বিষয়টাতে একটা দারুণ চমকপ্রদ রহস্য আছে। কোনো কিছুর বিনিময়ে এই কেসটা আমি হাতছাড়া করতে চাই না। তার মানে তুমি একটা থিওরি খাড়া করছো, তাই তো? হ্যাঁ, আপাতত একটা থিওরি খাড়া করেছি, আর যদি সেটা ভুল প্রমাণিত হয় তবে আশ্চর্য হব। ওয়াটসন, আমার ধারণা ওই কুঁড়ে ঘরে মিসেস মানরোর প্রাক্তন স্বামী বাস করছেন। আর তোমার এমন ধারণার কারণ? দেখো, যখনই মিস্টার মানরো ওই বাড়িতে ঢুকতে গেছেন তখনই তার স্ত্রী পাগলের মতো আচরণ করেছেন। তার এই আচরণ করার আর কোনো কারণ থাকতে পারে কি? আমার যা মনে হচ্ছে তাতে বিষয়টা খানিকটা এই রকম যে মহিলার বিয়ে হয় আমেরিকাতে থাকাকালীন। পরে তার প্রথম স্বামী হয়তো কোনো চারিত্রিক ত্রুটি অর্জন করেন, কিংবা এমনটাও হতে পারে যে ওর কোনো ভয়ঙ্কর রোগ হয়, আর হয়তো তার থেকেই ভদ্রলোক অচ্যুত বা জড়বুদ্ধি সম্পন্ন একজন মানুষে পরিণত হয়েছেন। তখন স্বাভাবিকভাবেই সেই মহিলা নিজের স্বামীকে ত্যাগ করে সেখান থেকে পালিয়ে আসেন। এদেশে এসে তিনি আবার নতুন জীবন শুরু করার চিন্তাভাবনা করেন। আজ 3 বছর হলো তার বিয়ে হয়েছে। ভদ্রমহিলা মনে মনে বুঝে গেছেন যে তার জীবন এখন একটা সুরক্ষিত গণ্ডিতে আবদ্ধ হয়েছে। কোনো অজানা ব্যক্তির ডেথ সার্টিফিকেট নিয়ে এসে নিজের স্বামীকে দেখিয়ে মিসেস মানরো বলেছিলেন যে ওটা ওর প্রথম পক্ষের স্বামীর মৃত্যুর প্রমাণপত্র। ইতিমধ্যে ওর প্রথম পক্ষের স্বামী তার স্ত্রীর নতুন জীবনের খবর পান, অথবা এমনটাও হতে পারে যে কোনো বদ মহিলা তার সেই জড়বুদ্ধি সম্পন্ন স্বামীকে বগল দাবা করে এসে হাজির হয়েছেন। তাঁরা এটি মানরোকে চিঠি লেখেন, হয় আমাদের কথা মেনে নাও, আর না হলে তোমার আসল সত্যি সকলের সামনে প্রকাশ করে দেব, এবং আপাতত 100 পাউন্ড দাবি করা হয়। কিন্তু টাকা পাওয়া সত্ত্বেও সেই ব্ল্যাকমেলাররা নরবুরিতে এসে হাজির হন। মিস্টার মানরো যখন তার স্ত্রীকে জানান যে ওই কুঁড়ে ঘরে নতুন ভাড়াটে এসেছে, তখনই কিন্তু মিসেস মানরো বুঝতে পেরেছিলেন যে তার সেই প্রাক্তন স্বামী ওই বাড়িতে ভাড়া এসেছেন। ভদ্রমহিলা তার স্বামীর ঘুমানোর অপেক্ষা করতে থাকেন। তিনি ঘুমিয়ে পড়তেই হন্তদন্ত হয়ে সেই ব্ল্যাকমেলারদের কাছে ছোটেন এই অনুরোধ করতে যে তারা যেন সেখান থেকে চলে যান। স্বাভাবিকভাবেই তার অনুরোধে কাজ হয় না, তাই তিনি আবার পরের দিন সকালে সেই একই প্রচেষ্টা চালাতে ওই বাড়িতে ছুটে যান। আর তখনই তার বর্তমান স্বামী ওকে সেখান থেকে বেরোতে দেখে ফেলেন। তিনি নিজের স্বামীকে প্রতিশ্রুতি দেন যে তিনি আর ওই বাড়িতে যাবেন না, কিন্তু দিন দুয়েক বাদে সেই ব্ল্যাকমেলারদের হাত থেকে মুক্তি পাওয়ার আশায় ছটফট করতে করতে নিজের ছবি নিয়ে সে বাড়িতে তিনি যান, এবং সম্ভবত ওই ব্ল্যাকমেলাররাই তার কাছে ছবিটি চেয়েছিল। মিসেস মানরো যখন ওই ব্ল্যাকমেলারদের সাথে কথা বলছিলেন, তখনই সেই পরিচারিকাটি গিয়ে খবর দেয় যে তার মালিক এসে গিয়েছে। অমনি মিসেস মানরো সেই লোকগুলিকে পেছনের জঙ্গলে লুকিয়ে পড়তে বলেন। ফলে তার বর্তমান স্বামী ও বাড়িতে গিয়ে কাউকে দেখতে পান না। আমাদের মক্কেল যদি আজ সন্ধেবেলা গিয়েও সে বাড়ি জনশূন্য দেখেন, তাহলে আমি আশ্চর্যই হব। আচ্ছা, আমার এই গোটা থিওরিটার ব্যাপারে তোমার কি মত? এ সবই তো তোমার অনুমান। অনুমান হলেও থিওরিটা দিয়ে যে পুরো ব্যাপারটার একটা ছবি ফুটে উঠছে সেটাই যথেষ্ট। যদি এমন কোনো তথ্য আমাদের সামনে আসে যা এই থিওরি দিয়ে বোঝানো সম্ভব হচ্ছে না, তখন না হয় এই বিষয়ে ভাবা যাবে ওয়াটসন। যতক্ষণ না মিস্টার মানরো নরবুরি থেকে কোনো খবর পাঠাচ্ছেন, ততক্ষণ এর বেশি আর কিছু করার নেই। তবে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বিকেলের চা প্রায় শেষ করার সাথে সাথেই খবরটা এলো। টেলিগ্রামে লেখা আছে, ওই কটেজে আবার লোক দেখা গেছে। ওই জানালায় আবার সেই মুখ দেখেছি। 7টার ট্রেনে চলে আসুন, ততক্ষণ কিছুই করছি না। আমরা যখন ট্রেন থেকে নামলাম তখন ভদ্রলোক স্টেশনেই অপেক্ষা করছিলেন।
গ্যাস লাইটের আলোয় দেখলাম ভদ্রলোকের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। উনি উত্তেজনায় ছটফট করছেন। মিস্টার মানরো হোমসের হাতটা চেপে ধরে বললেন, লোকগুলো আবার ফিরে এসেছে মিস্টার হোমস। বাড়ি ফেরার পথে আমি ও বাড়িতে আলো জ্বলতে দেখেছি। ব্যাপারটার একটা নিষ্পত্তি করতেই হবে আমাদের। দুদিকে গাছের সারি দিয়ে ঢাকা অন্ধকার পথ ধরে হাঁটতে হাঁটতে হোম জিজ্ঞেস করল, আপনি কি করতে চাইছেন শুনি? আমি জোর জবরদস্তি করে ওই বাড়িতে ঢুকতে চাই, দেখতে চাই সেখানে কারা থাকে। আর আমি চাই আপনারা দুজন এই ঘটনার সাক্ষী থাকুন। আপনার স্ত্রী আপনাকে নিষেধ করেছেন ও বাড়িতে ঢুকতে। স্ত্রীর নিষেধ সত্ত্বেও রহস্য ভেদ করার জন্য আপনি ওই বাড়িতে ঢুকতে চান? হ্যাঁ, আমি মনস্থির করে ফেলেছি। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। যদিও আইনত আমরা কাজটা ঠিক করছি না, কিন্তু আমার ধারণা এই কাজটুকু আমাদের করতেই হবে। চতুর্দিকে মিশ কালো অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। রাস্তার দুদিকে অজস্র ঝোপঝাড়, তার মধ্যে দিয়ে অধৈর্য মিস্টার মানরো এগিয়ে চলেছে, আর আমরা দুজন তার সাথে তালে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করছি। গাছের ফাঁক দিয়ে একটা আলো ভেসে আসছিল, সেদিকে দেখিয়ে ভদ্রলোক বললেন, ওটা আমার বাড়ির আলো, আর এই সেই কটেজ যেখানে আমি এখন ঢুকব। ওর কথা শেষ হওয়ার সাথে সাথে আমরা একটা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়ির সদর দরজা বন্ধ বলে মনে হলো না। ওপরের একটা ঘরের জানলা থেকে আলো ভেসে আসছে। জানলায় পর্দা ফেলা আছে। পর্দার ওপারে কারোর নড়াচড়া লক্ষ্য করলাম। গ্রান্ট মানরো বললেন, ওই ওই দেখুন লোকটা, আপনারা নিজেরাই দেখুন, লোকটা এখনও ও ঘরে আছে। এবার আমার পিছনে পিছনে আসুন, আমরা এক্ষুনি সবটা জানতে পারবো। আমরা সবাই সেই বাড়িতে ঢুকতে যাব এমন সময় একজন মহিলা আমাদের পথ আগলে দাঁড়ালো। অন্ধকারে তার মুখটা ঠিক দেখতে পেলাম না আমি, কিন্তু মহিলা এমনভাবে হাত প্রসারিত করে রেখেছেন যেন তিনি আমাদের কাউকেই সেই বাড়িতে ঢুকতে দিতে রাজি নন। মহিলা কেঁদে উঠলেন, জ্যাক, দয়া করে এরকম করো না। আমি আন্দাজ করেছিলাম যে তুমি সন্ধেবেলায় আসতে পারো। আমার কথাটা শোনো দয়া করে। আমি বলছি, আমার কথা শুনলে তোমায় পস্তাতে হবে না। আমি তোমাকে যথেষ্ট ভরসা করেছি এফি, কিন্তু আর নয়। এবার আমি এবং আমার এই বন্ধুরা এই বাড়িতে ঢুকে আসল সত্যিটা জানব। এই বলে স্ত্রীকে প্রায় ধাক্কা মেরে একপাশে সরিয়ে দিয়ে ভদ্রলোক ঘরের ভেতর ঢুকে গেলেন। আমরাও ওর পিছু পিছু ঢুকলাম। ঘরের ভেতরে উপস্থিত হতেই একজন বৃদ্ধ মহিলা আবার আমাদের পথ আগলে দাঁড়ালেন। মিস্টার মানরো তাকেও রেয়াত করলেন না। ওই মহিলাকে সরিয়ে দিয়ে আমরা তিনজন এক প্রকার ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম। যে ঘরটা দিয়ে আলো আসছিল সেই ঘরটা বেশ সাজানো গোছানো এবং আরামদায়ক আসবাবপত্রে ঠাসা। ঘরের দুদিকে দুটো করে মোমবাতি জ্বালানো রয়েছে। ঘরের এক কোণে একটা ছোট মেয়ে একটা দেরাজের উপর ঝুঁকে বসে রয়েছে। আমরা ঘরে ঢুকতেই সেই মেয়েটি নিজের মুখ ফিরিয়ে নিয়েছিল, তবে এটুকু দেখেছিলাম যে সে একটা লাল রঙের ফ্রক পরেছিল এবং তার দু হাতে বেশ বড় বড় দুটো দস্তানা পরা রয়েছে। মেয়েটা যেই আমাদের দিকে ফিরে তাকালো, অমনি আমি ভয় আর উত্তেজনা মেশানো একটা প্রবল আর্তনাদ করে উঠলাম। সেই মুখ বড়ই বিচিত্র, ওই মুখে অদ্ভুত সব অভিব্যক্তি ফুটে উঠেছে। কিছুক্ষণ পর গোটা রহস্যটা বোঝা গেল। শোলক হাসতে হাসতে সেই মেয়েটার কানের কাছ থেকে টান মেরে একটা মুখোশ খুলে ফেলল। সেই মুখোশের পেছনে একটা কৃষ্ণাঙ্গ মেয়ে আমাদের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। ওদের কাণ্ড কারখানা দেখে আমিও হেসে ফেলেছিলাম, কিন্তু মিস্টার মানরো তখনও নিজের গলা চিপে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ঈশ্বর, এসবের মানে কি? এবার গেটের সামনে দাঁড়ানো সেই মহিলা ঘরের মধ্যে ঢুকে এলেন। বললেন, আমি বলছি সবটা। আটলান্টার অগ্নিকাণ্ডে আমার স্বামী মারা গেলেও আমার মেয়ে বেঁচে যায়। আমি তোমাকে বাড়িতে ঢুকতে বারণ করেছিলাম, কিন্তু ঢুকেই যখন পড়েছ তখন এই মেয়েটার জন্য আমাদের কিছু একটা করতে হবে। মিসেস মানরো, মেয়েটি
তোমার সন্তান? মিসেস মানরো তার বুকের কাছ থেকে একটা লকেট বের করে বললেন, তুমি এটা কোনোদিন খুলে দেখোনি? আমি ভেবেছিলাম যে এই লকেটটা খোলে না। ভদ্রমহিলা লকেটটা খুলে দেখাতেই তার মধ্যে থেকে একজন কৃষ্ণাঙ্গ মানুষের ছবি বেরিয়ে এলো। মিসেস মানরো বললেন, ইনি হলেন আটলান্টার জন হেব্রন। ওর মতো পরোপকারী এবং ভালো মানুষ আমি দুটো দেখিনি। তাকে বিয়ে করার জন্য আমি নিজের আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক ছেদ করেছিলাম। যতদিন উনি বেঁচে ছিলেন, নিজের এই কৃতকর্মের জন্য আমাকে একদিনও পস্তাতে হয়নি। আমাদের দুর্ভাগ্য এই যে আমাদের একমাত্র সন্তানকে তার বাবার মতোই দেখতে হয়েছে। এই ধরনের ঘটনায় এমনটাই হয় সাধারণত। আর আমার এই ছোট্ট মেয়ে লুসি তার বাবার থেকেও একটু বেশি কালো। তবে সে কালোই হোক বা ফর্সা, সে আমার একমাত্র মেয়ে। আমি তাকে ভীষণ ভালোবাসি। আমাদের কথাবার্তার মাঝখানে সেই বাচ্চা মেয়েটি ছুটে এসে নিজের মাকে জড়িয়ে ধরল। মিসেস মানরো বলে চললেন, আমি যখন আমেরিকা থেকে চলে আসি তখন ওর শরীরটা বিশেষ ভালো ছিল না। জায়গা পরিবর্তন করলে ওর ক্ষতি হতে পারত, তাই আমি ওকে সঙ্গে নিয়ে আসিনি। এক স্কচ মহিলার দায়িত্বে লুসিকে রেখে এসেছিলাম। এই মহিলা আগে আমাদের আমেরিকার বাড়িতে কাজ করতেন। দুঃস্বপ্নেও আমি লুসিকে ত্যাগ করার কথা ভাবিনি। কিন্তু ঘটনাচক্রে তোমার সাথে দেখা হয়ে গেল আমার। আমি তোমায় ভালোবেসে ফেললাম জ্যাক। আমার সন্তানের কথা তোমাকে বলতে ভয় করলো। ঈশ্বর জানেন, আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পেতাম। লুসি এবং তোমার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হতো আমায়। নিজের অজান্তেই আমি তোমার দিকেই ঝুঁকে পড়েছিলাম। গত 3 বছর ধরে ওর কথা আমি তোমার কাছে গোপন করেছি, কিন্তু এই মহিলার সাথে আমার বরাবর যোগাযোগ ছিল। আমি সব সময় আমার মেয়ের খবরাখবর নিতাম। অবশেষে একদিন নিজের মেয়েকে আরেকটিবার চোখের দেখা দেখার খুব স্বাদ জাগলো। মনের স্বাদ চেপে রাখার অনেক চেষ্টা করেছিলাম আমি, কিন্তু পারিনি। জানতাম বিপদ হতে পারে, কিন্তু তবু নিজের মেয়েকে ডেকে পাঠাই। অন্তত কয়েকটা সপ্তাহের জন্য আমি তাকে কাছে রাখতে চেয়েছিলাম। তোমার থেকে 100 পাউন্ড নিয়ে আমি সেই মহিলাকে পাঠাই এবং এই কটেজে এসে থাকার কথা বলি। তাতে ওদের সাথে আমার সম্পর্ক বিশেষ জানাজানি হতো না। আমি তাকে বলে দিয়েছিলাম যে তিনি যেন দিনের বেলায় লুসির মুখ ও শরীর কিছু দিয়ে ঢেকে রাখে, যাতে এলাকায় একটা কালো বাচ্চার আগমন নিয়ে ফিসফাস শুরু না হয়। আমি যদি এত সাবধানতা অবলম্বন না করতাম তাহলেই হয়তো ভালো হতো। আসলে আমি ভয় পেয়েছিলাম পাছে তুমি আসল সত্যিটা জেনে ফেলো। সেদিন রাতে তুমি আমায় বলেছিলে যে কটেজের লোকজন চলে এসেছে। আমি ভেবেছিলাম যে সকাল পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু পারলাম না। উত্তেজনায় সারা রাত ঘুম হয়নি আমার। আমি জানতাম যে তোমার ঘুম ভীষণ গাঢ়, তাই শেষ রাতে উঠে এখানে চলে আসি। কিন্তু তুমি আমায় দেখে ফেললে, আর তখন থেকেই সব সমস্যা শুরু হয়। পরের দিন সকালে তুমি নিজ গুণে আমায় ক্ষমা করে দিয়েছিলে, কিন্তু আমি শেষ রক্ষা করতে পারলাম না। এর 2 দিন পর যখন তুমি সামনের দরজা দিয়ে এ বাড়িতে ঢুকে এসেছিলে, তখন আমি ওই মহিলা এবং লুসিকে পেছনের দরজা দিয়ে বাইরে বের করে দিয়েছিলাম। অবশেষে আজ তুমি সবটাই জানতে পেরে গেলে। এবার আমার প্রশ্নের উত্তর দাও, আমার আর আমার সন্তানের কি হবে? মিসেস মানরো নিজের 2 হাত চেপে ধরে তার স্বামীর উত্তরের অপেক্ষা করতে লাগলেন। প্রায় 10 মিনিট সবাই চুপ করে রইল। এরপর মিস্টার মানরো নীরবতা ভাঙলেন। তিনি যা বললেন আমি তেমনটাই শুনতে চেয়েছিলাম। মিস্টার গ্রান্ট সেই বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে তার গালে একটি চুমু খেলেন। তারপর আরেক হাতে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন।
ভদ্রলোক বললেন, আমরা এই বিষয়ে ঘরে বসে শান্তিতে কথা বলতে পারব। আমি জানি আমি খুব একটা ভালো লোক নই, কিন্তু এটাও জানি যে তুমি আমাকে কতটা ভালো ভাবো। আমি তার থেকে একটু বেশিই ভালো। গলির মুখ অব্দি আমি আর হোমস তাদের পেছন পেছন এগিয়ে গেলাম। গলির মুখে এসে শার্লক আমার হাত দুটো ধরে বলল, চলো, এখানে আর আমাদের প্রয়োজন নেই। এই কেসের বিষয়ে সে আর একটাও কথা বলেনি। খালি রাতে শুতে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে হোমস বলল, ওয়াটসন, ভবিষ্যতে যখনই দেখবে যে আমি আমার ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছি, কিংবা কোনো তদন্তের ক্ষেত্রে যতটা সময় দেওয়া প্রয়োজন ততটা দিচ্ছি না, তখনই আমার কানের কাছে এসে একবার বলবে, নরবরি।